আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা যারা লাইভ ক্লাসে জয়েন করেছো, তোমরা তোমাদের নাম রুল লিখে জয়েন করো। আর তোমরা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট করে যে আমাকে দেখতে পাচ্ছ কিনা, লেখা ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। তাহলে আমি আজকের মূল ক্লাসে চলে যাব। সবাই একটু অন্তত 1-2 জন আমাকে কমেন্ট করে জানাও বোর্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা আজকের মূল ক্লাসে চলে যাব। দেখি কয়জন জয়েন করেছো। অলরেডি 16 জন জয়েন করে ফেলেছো। ঠিক আছে, আজকে আমাদের মূল ক্লাস 10ম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অধ্যায় 6 আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় আমাদের আজকের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। এই অধ্যায় থেকে আমরা যে যে বিষয়গুলো জানব: মূলধন ব্যয়ের ধারণা, মূলধন ব্যয় কী, মূলধন ব্যয় সম্পর্কে আমরা ধারণা নিব, মূলধন ব্যয়ের তাৎপর্য কি আমরা জানব, মূলধন ব্যয় কিভাবে আমরা নির্ণয় করতে পারব, এই বিষয়গুলো নিয়ে জানব। যদি সময় পাই তাহলে একটা উদ্দীপক থেকে আমরা একটা প্রশ্ন সলিউশন করব। তাহলে আমরা শুরুতেই আসি, মূলধন ব্যয় কি? প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানেরই নিজস্ব মূলধন ব্যয় থাকে। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানই শুরু হোক না কেন, প্রতিষ্ঠিত হোক না কেন, তার নিজস্ব কিছু মূলধন ব্যয় থাকে। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের বা মূলধনের ব্যয়কে বোঝায়। সাধারণত তহবিলের যোগানদাতারা, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান আমার ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন সরবরাহ করবে, অর্থাৎ এখানে মূলধন সরবরাহকারী যারা, এই মূলধন সরবরাহকারীরা বা মূলধন যোগানদাতারা মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ তারা ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন দিয়ে যে পরিমাণ আয় প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত আয়কেই বলবো ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। সেই প্রত্যাশিত আয়কেই বলবো আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু হবে বা প্রকল্প শুরু হবে, উক্ত মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি উৎসের মূলধন ব্যয় ভিন্ন। মূলধন ব্যয় নির্ণয়ের জন্য, অর্থাৎ আমাদের কতগুলো কাজ করতে হয়। তাহলে মূলধন ব্যয় হলো যে পরিমাণ মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ হবে, বিনিয়োগকারীরা ওই মূলধন বিনিয়োগ করে বা সরবরাহ করে তারা যে ন্যূনতম আয় প্রত্যাশা করবে, তার সমষ্টিকেই বলবো আমরা ওই প্রতিষ্ঠানের মূলধন ব্যয়। মূলধন ব্যয়ের তাৎপর্য মূলধন ব্যয়ের তাৎপর্য হলো দুটি। একটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত তাৎপর্য, মূলধন কাঠামো সংক্রান্ত তাৎপর্য।
তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত তাৎপর্য কাকে বলে? প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মূলধন খরচ বিভিন্ন ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রে মূলধন খরচ প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমি একটা মেশিন বা যন্ত্র কেনার জন্য কিছু টাকা বিনিয়োগ করতে চাই। আমরা যে টাকা বিনিয়োগ করব কোনো স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য, তা যদি আমরা কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করে থাকি, ওই উৎসের যে ব্যয়, অর্থাৎ ব্যাংক থেকে সংগ্রহ করলে ব্যাংক যদি 10 টাকা হারে মুনাফা নেয়, তাহলে ওই মূলধন ব্যয় হলো 10 টাকা। কিন্তু আমি এই মূলধনটা বিনিয়োগ করে, অর্থাৎ এই যন্ত্র বা এই স্থায়ী সম্পদ ক্রয় করে ওইখান থেকে যে আয় করব, সেই আয়টা অবশ্যই আমার 10%-এর বেশি হতে হবে। যদি আমি বিনিয়োগকৃত মূলধনের যে খরচ বা যে সুদ আমি পরিশোধ করব, তার থেকে আয় যদি বেশি না হয়, তাহলে আমি ওই মূলধন ওইখান থেকে সংগ্রহ করতে পারবো না। এবং যদি আমি সংগ্রহ করি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, এই ক্ষেত্রে যদি যাচাই বাছাই বিচার বিবেচনা না করি, তাহলে আমি লোকসানের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ করব, স্থায়ী সম্পদ ক্রয় করার জন্য বা যে বিনিয়োগ করব, আমাকে দেখতে হবে যে তহবিলের খরচ জেনে তা অপেক্ষা বেশি আয় হয় কি না। আমার এই যন্ত্র বা স্থায়ী সম্পদ বা বিনিয়োগের যে খরচ হবে, সেই খরচ অপেক্ষা আয় বেশি করা সম্ভব কি না। যদি বেশি করা সম্ভব হয়, তাহলে আমি ওই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে সঠিক তহবিলের খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত। অর্থাৎ আমি যদি সঠিকভাবে মূলধন ব্যয়, তহবিলের ব্যয় নির্ণয় করতে না পারি, তাহলে ওই মূলধন ব্যয় থেকে যে পরিমাণ আয় হবে, তার থেকে যদি আমার মূলধন ব্যয় বেশি হয়, তাহলে সেই সিদ্ধান্তটা আমার ভুল সিদ্ধান্ত হবে। এই জন্যই কী করতে হবে? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার আগে মূলধন ব্যয়টা আমাকে যথাযথভাবে নির্ণয় করতে হবে। যদি আমি যথাযথভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠান, তাহলে আমার প্রকল্প কী হবে? লাভবান হবে। দ্বিতীয়ত বলা আছে মূলধন কাঠামো সংক্রান্ত। মূলধন কাঠামো সংক্রান্ত প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের একটা মূলধন কাঠামো থাকে। অর্থাৎ এটাকে বলবো আমরা, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা কাম্য ঋণ নীতি থাকে। কাম্য ঋণ নীতি কি? অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যখন গঠন করা হয়, শুরু করা হয়, তখনই একটা ব্যবসায়ী কি করে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন কাঠামোটা কেমন হবে। অর্থাৎ আমি ব্যবসাটা কি আমার নিজস্ব তহবিল দিয়ে শুরু করব, না আমি ঋণ নিয়ে শুরু করব। অর্থাৎ এইগুলোর বিভিন্ন কি আছে, বিভিন্ন রকমের কাঠামো দেওয়া থাকে। সেই বিভিন্ন রকমের কাঠামো থেকে আমরা কি করে নেব? যে কোনো একটি কাঠামো বেছে নেব। সেটা হতে পারে এরকম যে আমার নিজস্ব মূলধন 60%, ঋণ করা মূলধন 40%। এটা একটা কাঠামো হতে পারে যে আমি যা দিয়ে ব্যবসা শুরু করব, টোটাল মূলধনের 60% আমি মালিক নিজে সংগ্রহ করবে, আর 40% ঋণ করে বা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করবে। আবার এমনও হতে পারে 50% আমার ঋণ করা মূলধন, মালিকের মূলধন, 50% ঋণ করা মূলধন হতে পারে। আবার এমনও হতে পারে 40% মালিকের নিজস্ব মূলধন, 60% ঋণ করা মূলধন। এই তিনটির এছাড়া এরকম অনেক রকমের কাঠামো ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারে। তাহলে এই কাঠামোর মধ্যে কোন কাঠামোটা আমি গ্রহণ করব, কোন কাঠামোটা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত নিব, গ্রহণ করব, সেটা
কি করবে, তার মূলধন ব্যয় নির্ণয়ের উপর নির্ভর করবে। অর্থাৎ প্রথমটার আমি মূলধন ব্যয়, এটার মালিকের নিজস্ব মূলধন যা আছে এটার 60% মূলধন ব্যয় যা হবে তার 60% করব, ঋণ মূলধন যা হবে তার 40% করব। আবার একই রকম 50% মালিকের উৎসের মূলধন ব্যয় আর ঋণ করা মূলধন ব্যয়, মালিকের উৎসের মূলধন ব্যয়ের 40% এবং ঋণ করা মূলধন ব্যয়ের 60%। এইগুলোর মধ্যে, এই তিনটির মধ্যে যে মিশ্রণটি, যে অনুপাতটিতে মূলধন ব্যয় কম হবে বা সর্বনিম্ন হবে, ওই মূলধন ব্যয়টাই আমি কি করব, গ্রহণ করব। তাহলে মূলধন কাঠামো সংক্রান্ত তাৎপর্যের ক্ষেত্রে আমরা বলবো যে মূলধন যে কাঠামোতে থাকবে তার একটা কি আছে, মূলধন ব্যয় নির্ণয় করে নিতে হবে। একাধিক কাঠামো থাকলে তার মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে কাঠামোতে, যে অনুপাতে আমার মূলধন ব্যয় কম হবে সেইটি আমাকে কি করতে হবে, সেইটি আমাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ সঠিক মূলধন কাঠামো নির্ণয় করাও, মূলধন ব্যয় নির্ণয় করে মূলধন কাঠামো সংক্রান্ত ধারণা আমার পরিষ্কার হতে হবে। যদি ব্যবসায়ী মূলধন ব্যয় নির্ণয়ে ব্যর্থ হয় তাহলে তার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এখন এই মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব, মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রত্যেক প্রতিষ্ঠানের যে মূলধন, প্রত্যেক প্রতিষ্ঠান তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সাধারণত দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করে থাকে। এখানে দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করে থাকে এই জন্যেই, যেহেতু মূলধনটা তার দীর্ঘমেয়াদের জন্য ব্যবহার হবে, সেহেতু তাকে দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা লাগতে পারে। এই দীর্ঘমেয়াদী উৎসগুলোর মধ্যে এক হতে পারে মালিকের নিজস্ব মূলধন, 2 হতে পারে অগ্রাধিকার শেয়ার মূলধন, 3 হতে পারে ঋণ মূলধন ব্যয়। আমরা এখানে মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করব, এক হলো ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আগেই বলেছি আমার যে মূলধন অনুপাত, অর্থাৎ মূলধন যে অনুপাতে আমি মূলধন সংগ্রহ করব, অর্থাৎ যেটা বলেছিলাম যে আমার 60% 40%, এইটা রাইট, এটা আমি ঠিক রাখবো না আমি 40% 60% কোনটা ঠিক রাখবো? তাহলে যে উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করি না কেন, তাহলে এই মূলধন কাঠামোটা অনুযায়ী আমাকে মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে মূলধন সংগ্রহের বা উৎসের একটি উপাদান হলো ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ ব্যবসায়ী সাধারণত 4টি উৎস থেকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধন 4টি উৎস থেকে সাধারণত সংগ্রহ করে থাকে। 4টি উৎস থেকে, 4টি উৎসের একটি হলো ঋণ মূলধন, এক হলো ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ, 2 নাম্বার হতে পারে অগ্রাধিকার শেয়ার বিক্রি, 3 নাম্বার হলো সাধারণ শেয়ার, 4 নাম্বার হলো সংরক্ষিত তহবিল অবন্টিত মুনাফা। এই উৎসগুলো থেকে সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো মূলধন সংগ্রহ করে থাকে। ছোট ছোট প্রতিষ্ঠান যারা আছে সাধারণত ঋণ মূলধনী সংগ্রহ, অর্থাৎ ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ গ্রহণ করে থাকে। ঋণ গ্রহণ করে তারা যে ব্যবসা পরিচালনা করবে, ঋণের যে সুদ পরিশোধ করতে হবে ব্যবসা করে, অর্থাৎ তার ওই বিনিয়োগ থেকে যে আয় হবে তা অবশ্যই ঋণ মূলধনের যে ব্যয়, অর্থাৎ যে পরিমাণ সুদ পরিশোধ করতে হবে তার চাইতে বেশি হতে হবে। এইটুকু বিবেচনা করেই তাকে ঋণ করে মূলধন সংগ্রহ করতে হবে, অর্থাৎ ঋণ মূলধন সংগ্রহ করতে হবে।
একজন ব্যবসায়ী মূলধন যদি ঋণ করে সংগ্রহ করে থাকে, তাহলে একটি বিষয় হলো যে সে যখন ব্যবসায়ের কর পরিশোধ যখন করবে, তখন এই ঋণ মূলধনের যে ব্যয়টা, অর্থাৎ যে পরিমাণ ঋণের সুদ সে পরিশোধ করবে সরকারকে, অর্থাৎ উৎসের মালিককে যে পরিমাণ সুদ পরিশোধ করবে, সেই পরিমাণ সুদ তার করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে তার করযোগ্য আয় নির্ধারণ করা হয়। এটা হলো, অর্থাৎ ধরি আমরা একটা প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকা আয় হলো, এখান থেকে তার হয়তো ঋণের সুদ দিতে হলো 3 লক্ষ টাকা, তাহলে থাকলো কত তার আয়? 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকার উপর তার সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে ব্যবসায়ী যদি ঋণ মূলধন সংগ্রহ করে থাকে, অর্থাৎ একটা মূলধনের উৎসের মধ্যে যদি ঋণ মূলধনে তারা মূলধন সংগ্রহ করে থাকে, তাহলে ব্যবসায়ীর একটা বড় সুবিধা হলো তার মুনাফা থেকে তার যে আয় হবে তার থেকে ঋণের সুদ পরিশোধ করার পর যা থাকবে তা ট্যাক্সেবল আয় হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ ওই পরিমাণ টাকার উপর সরকারকে আর, অর্থাৎ ঋণের সুদের উপর আর যে টাকাটা ওইটার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ এখানে আয় যদি তার 10 লক্ষ টাকা হয়ে থাকে, 3 লক্ষ টাকা সুদ পরিশোধ করছে, সুদের টাকা বাদ দেওয়ার পর যা থাকবে সেই টাকার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এইটা ব্যবসায়ীর জন্য একটা বড় সুবিধা, ঋণ মূলধন গ্রহণ করে মূলধন কাঠামো গঠন করার ক্ষেত্রে। তাহলে ঋণ মূলধন যদি আমি ঋণ করে যদি আমি মূলধন সংগ্রহ করি, তাহলে কি করতে হবে? ঋণ মূলধন ব্যয়টাকে সমন্বয় করে নিতে হবে। অর্থাৎ সরকারকে যে পরিমাণ, অর্থাৎ ঋণ মূলধন ব্যয়ের যে মূলধন ব্যয়টা হলো তার কি করতে হবে? একটু সমন্বয় করে নিতে হবে। সমন্বয় করে নিতে হলে করপূর্ব ঋণ মূলধন ব্যয়, এই করপূর্ব ঋণ মূলধন ব্যয় যেটা, সেই করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে ইন্টু 1 মাইনাস কর হার, অর্থাৎ যে পরিমাণ কর হার দেওয়া থাকবে, অর্থাৎ সে যে পরিমাণ কর পরিশোধ করবে, এটা হলো ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। আমরা বই দেখলে বুঝতে পারবো যে ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হলো করপূর্ব ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ এই করপূর্ব ঋণ মূলধন ব্যয় আমরা কাকে বলবো? করপূর্ব ঋণ মূলধন ব্যয়, এটাকে আমরা কাকে বলবো? অর্থাৎ উদ্দীপকে ঋণের যে সুদ, অর্থাৎ ঋণের যে সুদের হার দেওয়া থাকবে, অর্থাৎ যদি প্রশ্নে বলা থাকে 10% ঋণ মূলধন 4 লক্ষ টাকা, এই 10%ই হলো আমার করপূর্ব ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ উদ্দীপকে যে ঋণের পাশে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ সংগ্রহ করেছি সেই প্রতিষ্ঠানকে যে পরিমাণ সুদ পরিশোধ করতে হবে, এখানে সুদের যে হার দেওয়া থাকবে সেইটাকেই বলবো আমরা করপূর্ব ঋণ মূলধন ব্যয়। এই করপূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 বাদ কর হার, 1 হলো সূত্রের কর হার। তাহলে প্রশ্নে যদি কর হার দেওয়া থাকে, এরকম কর হার 30% যদি দেওয়া থাকে, তাহলে এখানে কর হারে এখানে 30% বসাবো। বসানোর পর এই সূত্র প্রয়োগ করলে কি হবে? এই মূলধন ব্যয়টা, ঋণের মূলধন ব্যয়টা সমন্বয় হয়ে যাবে। অর্থাৎ ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে গেলে এই সূত্র প্রয়োগ করে
সমন্বয়কৃত কর পূর্ব ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। আমরা যখন সমস্যার সমাধান করব তখন বিষয়টা আরও কী হবে, আরও আরেকটু ক্লিয়ার হবে। তাহলে ঋণ মূলধন ব্যয় হলো সূত্র প্রয়োগ করে আমাকে নির্ণয় করতে হবে। আবারও বলি যে ঋণ গ্রহণ করলে কি হয়, ব্যবসায়ী কর ছাড় পায়, সরকারকে ট্যাক্স যা দেওয়া উচিত তার চাইতে একটু ছাড় পায়। এই জন্যই ব্যবসায়ীরা তাদের মূলধন কাঠামোতে ঋণ মূলধনের একটা উৎস রেখে দেয়। এই জন্যে যে তার যে মুনাফা হবে ওই মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা সে টাকার উপর সরকারকে ট্যাক্স ধরবে। দ্বিতীয়ত বলা আছে অগ্রাধিকার শেয়ার ব্যয়। অগ্রাধিকার শেয়ার ব্যয়, তাহলে অগ্রাধিকার শেয়ার ব্যয় আমরা কাকে বলবো তার আগে জানবো অগ্রাধিকার শেয়ার কি। যে সমস্ত শেয়ার মালিকেরা, যে সমস্ত শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য মুনাফা পেয়ে থাকে, যে সমস্ত শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য মুনাফা পেয়ে থাকে তাকে বলবো অগ্রাধিকার শেয়ার। এই ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের কি ধারণা ভিন্নতা আছে। এক হলো অগ্রাধিকার শেয়ার ব্যয় এবং ঋণ মূলধনের ঝুঁকিতেও পার্থক্য আছে। ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রেও ভিন্নতা আছে। ঋণ মূলধনের মালিকরা ব্যবসা থেকে শুধু নির্দিষ্ট পরিমাণ কী পাবে, মুনাফা পাবে, সুদ পাবে, মুনাফা পাবে বা সুদ পাবে। কিন্তু মুনাফা পাবে, ঋণ মূলধন ব্যয়ের মালিকেরা কী পাবে, একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত, অর্থাৎ যতদিন তার প্রতিষ্ঠানে তার মূলধন ব্যবহৃত হবে, তার দেওয়া মূলধন ব্যবহৃত হবে, ততদিন পর্যন্ত সে নির্দিষ্ট হারে কী পাবে, সুদ পাবে। কিন্তু অগ্রাধিকার শেয়ারের মালিকগণ কে প্রতিষ্ঠান সবসময় মুনাফা দিতে বাধ্য নয়, সবসময় মুনাফা দিতে বাধ্য নয়। পর্যাপ্ত মুনাফা হলেই শুধু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ব্যবসা থেকে একটা নির্দিষ্ট হারে সবার আগে মুনাফা পাবে, অর্থাৎ মুনাফা পাওয়ার ক্ষেত্রে তাদের একটা অগ্রাধিকার থাকবে। কিন্তু যারা ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হোক লোকসান হোক, তাদেরকে নির্দিষ্ট হারে ঋণের সুদ পরিশোধ করতেই হবে। এই জন্যেই দুইটার ধারণাতেই ভিন্নতা আছে। তাহলে একজন ব্যবসায়ী অগ্রাধিকার শেয়ার বিক্রি করেও কি করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডার হলো তারা যারা নির্দিষ্ট পরিমাণ মুনাফা অনির্দিষ্টকাল পর্যন্ত পেতে পারে। তবে সবসময় ব্যবসায়ী বা কোম্পানি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মুনাফা দিবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকরা ব্যবসা থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করবে, অগ্রাধিকার শেয়ার মালিকরা তার বিনিয়োগের, অর্থাৎ সে যে পরিমাণ টাকা কি করবে, শেয়ার কিনবে, যে পরিমাণ টাকা শেয়ার কিনবে তার থেকে যে পরিমাণ আয় প্রত্যাশা করবে ওই প্রত্যাশিত আয়কেই বলবো অগ্রাধিকার শেয়ার ব্যয়। তাহলে একজন অগ্রাধিকার শেয়ার হোল্ডার প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ লভ্যাংশ প্রত্যাশা করে ওই প্রত্যাশিত লভ্যাংশই বলবো অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। তাহলে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করারও একটা সূত্র রয়ে গেছে। তাহলে সেই সূত্রটা আমরা একটু দেখি। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হলো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, অর্থাৎ এখানেও বলবো একই কথা, উদ্দীপকে যে লভ্যাংশ উল্লেখ থাকে তাই অগ্রাধিকার
শেয়ার মূলধন তাই হলো প্রত্যাশিত লভ্যাংশ। তাহলে আমরা সূত্রে প্রত্যাশিত লভ্যাংশ, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ পাবো কোথায়? উদ্দীপকে স্পষ্ট উল্লেখ করা থাকবে যে অগ্রাধিকার শেয়ার মূলধন মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ এত বা এত টাকা লভ্যাংশ ঘোষণা করেন। তাহলে উদ্দীপকে কোনো না কোনোভাবে অগ্রাধিকার শেয়ারের একটা লভ্যাংশ দেওয়া থাকবে, ওই লভ্যাংশটাকেই বলবো আমরা শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। উদ্দীপকে আরেকটি তথ্য দেওয়া থাকবে, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। এই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ একাধিকভাবে থাকতে পারে। তাহলে উদ্দীপকে কি লেখা থাকলে বুঝবো যে আমাদের এইটাই হলো শেয়ার থেকে প্রাপ্ত অর্থ? তাহলে এটা থাকতে পারে এক থাকতে পারে এখানে যেটা দেওয়া আছে, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, এটা থাকতে পারে। আবার দেওয়া থাকতে পারে শেয়ারের বর্তমান মূল্য। কোন শেয়ারের? আমরা কিন্তু পড়তেছি অগ্রাধিকার শেয়ারের, এই জন্যেই অগ্রাধিকার শেয়ারের বর্তমান মূল্য অবলিক অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। অনেক সময় প্রশ্নে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য, অগ্রাধিকার শেয়ারের উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য এবং বাজার মূল্য দুইটি দেওয়া থাকে। অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য এবং বাজার মূল্য দুইটি উল্লেখ করা থাকে। যদি এরকম দুইটি উল্লেখ করা থাকে তাহলে লিখিত মূল্য যেটাকে আমরা লিখিত মূল্য বলবো, উদ্দীপকে যেটা বলা থাকে লিখিত মূল্য, এই লিখিত মূল্য দিয়ে কখনো আমরা কি করব না? সূত্র ব্যবহার করব না, সূত্র প্রয়োগ করব না। অর্থাৎ এই লিখিত মূল্যটা আমি এখানে সূত্রে দেখাবো না। তাহলে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, অগ্রাধিকার শেয়ারের বর্তমান মূল্য, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য, যে কোনো একটাই যদি উদ্দীপকে উল্লেখ থাকে তাহলে ওইটাকেই ধরে নেব শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, এটা সূত্রে ব্যবহার করব। যদি অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য দেওয়া থাকে তা আমরা সূত্রে প্রয়োগ করব না। একটা স্টুডেন্টের এই ভুলটা সবচেয়ে বেশি হয়, যে প্রশ্নে উল্লেখ করা থাকে যে 5 লক্ষ টাকা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, এর প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং শেয়ারের বর্তমান বাজার মূল্য 120 টাকা। তাহলে এই লিখিত মূল্য এবং বাজার মূল্য এই দুইটা নিয়ে একজন শিক্ষার্থী কি হয়ে যায়? কনফিউজড হয়ে যায় যে আমরা সূত্রে কোনটা ব্যবহার করব। তাহলে লিখিত মূল্য যেটা আছে, আমি যখন শেয়ারটা কিনেছিলাম তখন শেয়ারের মূল্য যা ছিল সেটা হলো লিখিত মূল্য। বর্তমান মূল্য দিয়ে আমার কি করতে হবে? এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে শেয়ারের বর্তমান মূল্য বা শেয়ারের বাজার মূল্য বা শেয়ারের বিক্রয় মূল্য, এই তিনটির যেটি দেওয়া থাকবে তা দিয়ে আমি অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব। তাহলে আমরা শিখলাম কি? ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করব এবং অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করব। আরও 2 ধরনের শেয়ার মূলধন ব্যয় আমাদের রয়েছে, তা হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় এবং সংরক্ষিত আয়ের ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এই সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা সবচেয়ে জটিল কাজ। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা সবচাইতে জটিল কাজ। তার কারণ হলো যে ভবিষ্যতে মূলধন কত হবে। সাধারণ শেয়ার হোল্ডার কারা? কোম্পানির মালিক যারা, তারা হলো সাধারণ শেয়ার হোল্ডার, তারা হলো শেয়ারের কোম্পানির মূল মালিক। তাহলে যদি প্রতিষ্ঠানের মুনাফা হয় তখনই শুধু সাধারণ শেয়ার হোল্ডাররা মুনাফা পেয়ে থাকে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরই মুনাফা প্রতি বছর একই রকম হয় না। এই মুনাফা কি হয়ে থাকে? ভিন্ন রকম হয়ে থাকে। এবং এই মুনাফা কোম্পানি কখনোই একটা নির্দিষ্ট হারে ব্যবসায়ীদের অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের পরিশোধ করতে পারে না। তাহলে এখানে যে কাজটি করা হয় তা সম্পূর্ণই অনুমান নির্ভর করা হয়।
তা সম্পূর্ণই অনুমান নির্ভর করা হয়। তাহলে এই অনুমান করতে গিয়ে যদি কোথাও ভুল হয়, তাহলে এই অনুমান করতে গিয়ে যদি কোথাও ভুল হয়, তাহলে ব্যবসায়ের কি হবে, আমাদের যে মূলধন লভ্যাংশটা ঘোষণা করলাম, এই লভ্যাংশটা কি হতে পারে, ত্রুটি হতে পারে। এবং এখান থেকে যে মূলধন ব্যয়টা নির্ণয় করব, সেই মূলধন ব্যয়টাও কি হতে পারে, সমস্যা হতে পারে। তাহলে আমাদের এইটা সবচাইতে একটি কঠিন এবং ঝামেলাপূর্ণ কাজ, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা। এই সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার আবার দুটি পদ্ধতি আছে। একটা হলো শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আরেকটা হলো স্থির হারের লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি হলো, এটা দেখেই বোঝা যায় শূন্য লভ্যাংশ বৃদ্ধি, তার মানে লভ্যাংশ বৃদ্ধি পাবে শূন্য, অর্থাৎ কি এখানে লভ্যাংশ বৃদ্ধি পাবে না। শূন্য মানে কি, এটা বৃদ্ধি পাবে না, অর্থাৎ প্রতি বছর সাধারণ শেয়ার হোল্ডারদের কোম্পানি একটা নির্দিষ্ট হারেই লভ্যাংশ প্রদান করে যাবে। এখানে লভ্যাংশ কোনো, অর্থাৎ কোম্পানির মূল লভ্যাংশ বৃদ্ধি পেলেও শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বৃদ্ধি করা যাবে না। তাহলে কি করতে হবে, লভ্যাংশ যাই হোক একটা নির্দিষ্ট হারে সেই লভ্যাংশটাকে আমরা পরিশোধ করব। অর্থাৎ কোনো কোম্পানি যদি এরকম প্রতি বছর 12% হারে লভ্যাংশ দিয়ে থাকে, 12% হারে যদি লভ্যাংশ দিয়ে থাকে, বর্তমান বছরে বা চলতি বছরে যদি 12% হারে লভ্যাংশ দিয়ে থাকে, পরবর্তীতে %12 হারেই লভ্যাংশ দেয়া হবে। অর্থাৎ এখানে লভ্যাংশ বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। তাহলে এরকম লভ্যাংশ সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে যদি শূন্য লভ্যাংশ পদ্ধতি আমরা ব্যবহার করি, তার সূত্র হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয় লভ্যাংশ 1 ভাগ শেয়ারের মূল্য। ওই অগ্রাধিকার শেয়ার মূলধনে যেরকম বললাম, শেয়ারের বর্তমান মূল্য, শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বিক্রয় মূল্য, যাই হোক এই তিনটা যেভাবেই থাকুক, সাধারণ শেয়ারের মূল্য বলতে আমরা এটাকেই বোঝাবো। আর লভ্যাংশ 1 হল ভাগ শেয়ার মূল্য। আমি আগেই বলছি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে যে শেয়ার মূল্য পাইছি, শেয়ারের বিক্রয় মূল্য পাইছি, সাধারণ শেয়ার মূলধনের ক্ষেত্রে এই তিনভাবেই থাকতে পারে। 1 শেয়ারের বিক্রয় মূল্য, শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বর্তমান মূল্য। তবে এক্ষেত্রে সাধারণ শেয়ার উল্লেখ করা থাকবে। সাধারণ শেয়ারের বিক্রয় মূল্য, সাধারণ শেয়ারের বর্তমান মূল্য, সাধারণ শেয়ারের বাজার মূল্য, এই তিনটি যে কোনো একটিভাবেই এই শেয়ারের মূল্য প্রশ্নে থাকতে পারে। লভ্যাংশ 1কে শেয়ারের মূল্য দ্বারা আমরা ভাগ করলে তাহলে আমরা কি পাবো, সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাবো। আরেকটা পদ্ধতি আছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তার মানে কি, এখানে যেমন বলছিলাম যে বর্তমানে 12% লভ্যাংশ, পরবর্তীতে 12%ই থাকবে, পরবর্তীতে এটা 12%ই থাকবে, এটা না, এটা হলো আর বিপরীত। অর্থাৎ বর্তমানে যদি 12% লভ্যাংশ হয়, পরবর্তীতে বলছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হার, তাহলে লভ্যাংশ একটা নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পাবে। যদি এরকম বলা থাকে বর্তমানে 12% লভ্যাংশ এবং বৃদ্ধি 6%, তাহলে পরবর্তীতে লভ্যাংশ কত হবে, এই 12% প্লাস এটার কি হবে 6%, এই 12%-এর 6% হবে। তাহলে এখানে বের করবো আমরা 12 যোগ 6%, তাহলে এখানে যা হবে পরের বছর হবে এটা। তার পরবর্তীতে তারপরের বছর এখানে যেটা বের হলো, এখানে যেটা বের হবে প্লাস আবারও 6%, আবারও 6% বৃদ্ধি পাবে। এইভাবে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে, প্রতি বছর একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। এই জন্যই এটাকে বলা হয় স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। লভ্যাংশ 1 শেয়ার মূল্য যোগ বৃদ্ধির হার। আমরা এখানে বৃদ্ধির হার সম্পর্কে আলোচনা করছি যে একটা নির্দিষ্ট পরিমাণ হারে কি হবে, লভ্যাংশ যখন বৃদ্ধি পাবে তখন এই বৃদ্ধির হারটা আমরা এখানে সূত্রে বসাবো। তাহলে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির লভ্যাংশ 1, এই লভ্যাংশ 1 একই কথা, এই লভ্যাংশ 1 সমান সমান লভ্যাংশ 0 × 1 প্লাস বৃদ্ধির হার।
তাহলে লভ্যাংশ শূন্য মানে চলতি বছরের লভ্যাংশ। যদি চলতি বছরের লভ্যাংশ 12% হয় তাহলে এই লভ্যাংশ শূন্য মানে 12%। যদি আমরা এটাকে যদি আমরা সূত্রে বসাতে চাই, মান বসাতে চাই, এটার যদি আমরা মান বসাতে চাই তাহলে কি করব? যদি লভ্যাংশ চলতি বছরে 12% হয়, 12% ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার যদি 6% হয় তাহলে এই 6%। আর যদি শেয়ারের বাজার মূল্য বা বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে কি করব? তাহলে এটার মান বসালাম, প্লাস আবার বলা আছে বৃদ্ধির হার সূত্রে, এই আবার বলা আছে বৃদ্ধির হার, তাহলে আবার এখানে কত? 6%। কারণ এইটুকু সমাধান করলেই, এইটুকু সলভ করলেই, কী পাবো আমরা? সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এই সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের কী পাবো? আনসারটা পেয়ে যাব। আমরা যখন উদ্দীপক দিয়ে এরকম প্রশ্ন সমাধান করব তখন আমাদের ধারণাটা আরও কী হবে? আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা আজকে 3টা পদ্ধতি শিখে ফেললাম, জেনে ফেললাম, ধারণা আমরা পেয়ে গেলাম। আরেকটা পদ্ধতি আছে, সংরক্ষিত আয়ের ব্যয়। এটা আবার কাকে বলে? সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয়ের ব্যয় আমরা একটু আগে একটু আলোচনা করেছি যে কোম্পানির মুনাফা যা হবে তার সম্পূর্ণটাই লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন নাও করতে পারে। সংরক্ষিত আয়ের ব্যয় এটা কাকে বলে? বড় বড় কোম্পানিগুলো তার ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ লাভ হয়, মুনাফা হয়, তা সম্পূর্ণ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে না। তার একটা নির্দিষ্ট অংশ প্রতি বছর কী করে রাখে? সংরক্ষণ করে রাখে। কারণ ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো দুর্দিন আসতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এরকম অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্য শেয়ার হোল্ডারদের যে পরিমাণ মুনাফা দেওয়ার কথা তা না দিয়ে তার একটা নির্দিষ্ট অংশ প্রতি বছর সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। এই যে লভ্যাংশটা বা যে মুনাফাটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে সংরক্ষণ করে রেখে দেওয়া হলো, তাকেই বলবো আমরা সংরক্ষিত আয়ের ব্যয়। এটার আরও 2টি নাম আছে। এক হতে পারে, এটা আরও 2টি নাম আছে, এক এক প্রতিষ্ঠান এক একভাবে এটাকে লিখে থাকে। তাহলে এইটা হলো এক, অথবা অবন্টিত মুনাফা। অবন্টিত, একই কথা। সংরক্ষিত আয় আর অবন্টিত মুনাফা একই কথা। অর্থাৎ ব্যবসায়ের মুনাফা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তা বিতরণ করা হয় নাই, অবন্টিত অবস্থায় রেখে দেওয়া আছে, বন্টন হয় নাই, এজন্য এটাকে বলা হয় অবন্টিত মুনাফা। এটার আরেকটি নামও আছে, এটা হলো পুঞ্জীভূত আয় অর্থাৎ বা মুনাফা যেটাই বলি আমরা। অর্থাৎ পুঞ্জীভূত মানে কি? যে মুনাফাটাকে শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে কি করে রাখা আছে? এই পুঞ্জীভূত করে রাখা হয়েছে। কোথাও একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে এটাকে সরিয়ে রাখা হয়েছে। তাহলে এই সংরক্ষিত আয়, অবন্টিত মুনাফা, পুঞ্জীভূত আয়, এই 3 অপশনের যেটাই উদ্দীপকে বলা থাকুক, তাহলে এই সংরক্ষিত আয়ের ওই একটা ব্যয় আছে। বলতে পারো আমার সংরক্ষিত আয় আমি রেখে দিছি, এটা আবার ব্যয় কিভাবে হতে পারে? এটারও ব্যয় আছে। কেউ যদি মনে করি আমার জমানো টাকার পুঞ্জীভূত আয়ের অর্থাৎ সংরক্ষিত আয়ের বা অবন্টিত মুনাফার কোনো মূলধন ব্যয় নাই, তাহলে ভুল। অর্থাৎ এই অবন্টিত মুনাফা আমি বিনিয়োগ না করে যদি অন্য কোথাও সঞ্চয় করে রেখে দেই, ওইখান থেকে কি হবে? একটা মুনাফা আসতে পারে। এক। দ্বিতীয়ত হলো এই অবন্টিত মুনাফা আমি যদি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিতাম,
শেয়ার হোল্ডাররা এই টাকাটা, এই প্রাপ্ত টাকাটা, এই মুনাফার টাকাটা, এই লভ্যাংশটা অন্য কোথাও বিনিয়োগ করে তারা একটা মুনাফা পেত। কিন্তু আমি যদি এই টাকাটা আবার পুনরায় কী করি, বিনিয়োগ করি, তাহলে শেয়ার হোল্ডাররা ওই আয় থেকে বঞ্চিত হবে। এটাকে বলা হয় সুযোগ ব্যয়। তাহলে এই সংরক্ষিত আয়ের ব্যয় হলো সুযোগ ব্যয়, যেটা সেটা সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি, আবারও বলি, যে অবণ্টিত মুনাফা যদি আমরা শেয়ার হোল্ডারদের বন্টন করে দিতাম, শেয়ার হোল্ডাররা এই টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করে এখান থেকে একটা মুনাফা পেত। কিন্তু আমি যদি এটাকে ব্যবসায় পুনরায় বিনিয়োগ করি, শেয়ার হোল্ডাররা এই অন্যত্র বিনিয়োগ থেকে যে আয়, এটা থেকে বঞ্চিত হবে। ওই বঞ্চিত হওয়াটাকেই বলবো সুযোগ ব্যয়। আর এই সংরক্ষিত আয়ের ব্যয়টাই হলো সুযোগ ব্যয়। অর্থাৎ এই সংরক্ষিত আয়ের একটা ব্যয় আছে, সেই ব্যয়টাকে বলবো আমরা সুযোগ ব্যয়। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? আলোচনা করলাম মূলধন ব্যয় কি, মূলধন ব্যয়ের তাৎপর্য, তারপর আলোচনা করলাম মূলধন ব্যয় কিভাবে আমরা নির্ণয় করব। মূলধন ব্যয় নির্ণয়ের 4টা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এক হলো ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের আবার 2টি পদ্ধতি আছে। একটা হলো শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আর একটা স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এছাড়া আরেকটি পদ্ধতি আছে, সেটা সর্বশেষ আলোচনা যেটা করলাম, সংরক্ষিত আয়ের ব্যয়, অর্থাৎ সুযোগ ব্যয় যেটাকে বলবো। তাহলে সংরক্ষিত আয়ের ব্যয়টা হলো কোনটা? সুযোগ ব্যয়, যেটা অর্থাৎ অন্যত্র বিনিয়োগ করলে আমি যে আয়টা পেতাম ওইটা থেকে আমি বঞ্চিত হলাম, এটাই হলো আমার সংরক্ষিত আয়ের ব্যয়। আমাদের আজকের যে আলোচনার বিষয়, এই বিষয়গুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি প্রশ্ন থাকে খুব দ্রুত কমেন্ট করো, আমাকে প্রশ্ন করো, আমি এর উত্তর দিব। এর উত্তর দিয়ে এবং পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক দিয়েই আমি আজকে কি করব, আজকের ক্লাস শেষ করব। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? দেখি কারো কোনো প্রশ্ন আছে কি না। কারো প্রশ্ন থাকলে দ্রুত আমাকে প্রশ্ন করো, দ্রুত প্রশ্ন করো। আচ্ছা, নাই, আমি কোনো কমেন্ট পাচ্ছি না। থ্যাংক ইউ স্যার। তার মানে বোঝা যাচ্ছে যে আজকের আলোচনায় কোনো প্রশ্ন নাই। তাহলে আমাদের আগামী ক্লাসের জন্য আমরা কি করব, প্রস্তুতি নিব, যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো, অর্থাৎ আমার হোমওয়ার্ক থাকবে, আমরা দ্রুত একটু খাতায় লিখে নিই। এক হলো মূলধন ব্যয় কি, এর তাৎপর্য, মূলধন ব্যয় নির্ণয়ের উপায়গুলো, এইটুকু আমরা কি করব, এই প্রশ্নের উত্তরগুলো আমরা হোমওয়ার্ক হিসাবে, অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য যদি আমি লিখি, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, তাহলে এই বিষয়গুলো আমরা খাতায় সুন্দর করে লিখব। মূলধন ব্যয় কি, এটা ব্যাখ্যা আকারে লিখব একটু। তারপর মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, 2টা তাৎপর্য আছে, আমরা লিখব। মূলধন ব্যয় নির্ণয়ের উপায়, অর্থাৎ 4টা উপায় নিয়ে আমরা আলোচনা করছি। মূলধন ব্যয় নির্ণয়ের কি আছে, 4টা উপায় আছে। এক হলো ঋণ মূলধন ব্যয় নির্ণয়,
অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় এবং সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়। আরেকটা হলো সংরক্ষিত আয়ের ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এইটা হলো হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব পরের হোমওয়ার্ক নিয়ে আমরা পরের ক্লাসের শুরুতে একটু আলোচনা করব। কারো কোথাও প্রশ্ন থাকলে তার উত্তর দিব এবং পরবর্তী ক্লাসে আমরা একটা প্রশ্ন থেকে সমাধান করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।